পল্টন থানার রাষ্ট্রদ্রোহ মামলায় সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার। সরকারের ব্যর্থতা ঢাকতেই তাকে গ্রেফতার করা হয়েছে দাবি বিএনপির। আওয়ামী লীগ ও বিএনপির নবগঠিত কমিটিতে তরুণ নেতাকর্মীরা স্থান পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া। অভ্যন্তরীণ কাজে গতি ফিরবে প্রত্যাশা উভয় দলের। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। শীর্ষ পদের জন্য দেশীয়দের যোগ্য করে গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। ভিসা না পাওয়া সহ নানা জটিলতায় চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানিতে ধস। 5 বছরে নেমে এসেছে অর্ধেকে। রেমিটেন্স বাড়াতে জনশক্তি রপ্তানির বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। এবং একদিনের ব্যবধানে জাপানের দক্ষিণাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্পে নিহত 19, আহত 4 শতাধিক। সুনামি সতর্কতা প্রত্যাহার। সময় সংবাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। রাষ্ট্রদ্রোহ মামলায় জায় দিন পত্রিকার সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে রাজধানীর স্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিক রেহমানের স্বজনরা জানান, সকাল 7:30টার দিকে 4 ব্যক্তি সাংবাদিক পরিচয়ে স্কাটনের বাসায় এসে শফিক রেহমানের সঙ্গে দেখা করতে চান। এ সময় শফিক রেহমান ঘুমোচ্ছিলেন। পরে ঘুম থেকে উঠে নিচে আসলে অপেক্ষমান ব্যক্তিরা নিজেদেরকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কথা না বলায় বিভ্রান্তির সৃষ্টি হয়। পরে তারা স্বীকার করে বলেন, 2015 সালের রাজধানীর পল্টন থানায় করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। সকালবেলা 7:30টার সময় আমার কাজের বয়সে খবর দিল যে সাহেব বৈশাখী টেলিভিশন থেকে সাহেবকে ইন্টারভিউ করতে এসছে। আমি একটু অবাকই হলাম যে এত সকালে ইন্টারভিউ আছে বৈশাখীর সঙ্গে। যখন নিয়ে যাচ্ছে আমার গার্ড রেখেছে যে একজনের গায়ে ডিবে লেখা আছে। ওয়ারেন্ট থাকা উচিত ছিল, ওয়ারেন্ট তো নাই। সে ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ হাইকমিশনে খবর দেওয়া হয়েছে। পল্টন থানায় 2015 সালে আগস্ট মাসে একটি মামলার দায়ের হয়। ওই মামলা তদন্ত করতে যেয়ে তদন্তকারী কর্মকর্তা দেখেন যে 2013 সালে জনাব শফিক রেহমান সহ আরো একজন আমেরিকায় যে তাদের সাথে এই ষড়যন্ত্রে অংশ নেন। এই তদন্তের প্রেক্ষিতে পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি পুলিশ কর্তৃক জনাব শফিক রেহমানকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুমেল, রামিম, পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে দেশের বাইরে অপহরণ করে হত্যার পরিকল্পনা চলছে এমন একটি অভিযোগে 2015 সালের 31শে মে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ফজলুর রহমান। তো পরবর্তীতে সেই সাধারণ ডায়েরিটি পল্টন থানা পুলিশ তদন্ত করে এবং তদন্ত করে সেই যেই বিষয়ে সাধারণ ডায়েরিটি করা হয়েছে সেই বিষয়ের সত্যতা তারা পান। তো সত্যতা পেলে 2015 সালের 3রা আগস্ট এটিকে তারা মামলা হিসেবে গ্রহণ করেন এবং মামলা হিসেবে গ্রহণ করার পর মামলাটি তদন্তভার গোয়েন্দা পুলিশের হাতে ন্যস্ত করা হয়। তো গোয়েন্দা পুলিশ আজকে যেটি জানিয়েছে যে তারা এই 2015 সালে আগস্ট মাস থেকে শুরু করে এই পর্যন্ত মামলাটি তারা তদন্ত করেছেন এবং তদন্ত করে যে অভিযোগটি আনা হয়েছে সেই অভিযোগের সঙ্গে শফিক রহমানের সম্পৃক্ততা তারা তদন্তে খুঁজে পেয়েছেন এবং সে কারণেই আজকে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এমনটাই হচ্ছে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এখানে দাবি করা হয়েছে। তো আমরা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলাম যে যেই সাধারণ ডায়েরিটি করা হয়েছিল এবং পরবর্তীতে সেটিকে যে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছিল তো তখন সেই মামলায় শফিক রহমানের নাম ছিল কিনা আসামি হিসেবে। তো গোয়েন্দা কর্মকর্তারা যেটি বলছেন যে ওই সাধারণ ডায়েরিটি এবং মামলাটিতে আসামি হিসেবে কারোর নাম উল্লেখ করা হয়নি, কিন্তু পরবর্তীতে যখন গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করেছে এবং তদন্ত করেই তারা শফিক রহমানের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে এবং সে কারণে আজকে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং গোয়েন্দা কর্মকর্তা যেটি বলছেন যে আজকেই শফিক রহমানকে আদালতের কাছে উপস্থাপন করা হবে এবং আদালতে উপস্থাপন করে যে পরবর্তী আইনি পদক্ষেপগুলো সেইগুলো তারা গ্রহণ করবেন। এবং এখানে আরেকটা বিষয় একটু জানাতে চাই যে শফিক রহমানের স্ত্রী তালেয়া রহমানের বক্তব্য আপনি কিছুক্ষণ আগে শুনছিলেন। তো সেই সময় তালেয়া রহমানের সঙ্গে যখন আমার কথা হয় তিনি কিন্তু একটি বিষয় আমাদেরকে জানিয়েছিলেন যে শফিক রহমান বাংলাদেশি
নাগরিকের পাশাপাশি তিনি একজন ব্রিটিশ নাগরিকও। তো এরই মধ্যে তারা বাংলাদেশে যে ব্রিটিশ হাই কমিশন রয়েছে সেইখানে তারা যোগাযোগ করেছেন। তো একজন ব্রিটিশ নাগরিক হিসেবে তার যে আইনি সুযোগ সুবিধা পাওয়ার কথা সেই বিষয়গুলো পাওয়া যায় কিনা সে ব্যাপারেই হাই কমিশনের সঙ্গে তারা কথা বলেছেন এবং সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। তো এমনটাই বলেছেন। তো আমরা গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে যেটি জেনেছি যে আজকে জানেন যে শনিবার, তো আদালতের সাপ্তাহিক ছুটির দিন রয়েছে। তো সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমরা যেটি দেখি যে সাধারণত দুপুরের পরেই আদালতে বিচারকরা বসেন এবং এই ধরনের আসামিদেরকে গ্রেফতার করা হলে পরে দুপুরের পরেই তাদেরকে আদালতের কাছে উপস্থাপন করা হয়। তো আজকে হয়তো সেরকম একটি সময় অর্থাৎ দুপুরের পরেই শফিক রেহমানকে মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে যাওয়া হবে, আমরা এমনটাই জেনেছি। আর এই মুহূর্তে সাংবাদিক শফিক রেহমান এই যে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সেখানেই তাকে রাখা হয়েছে। এই ছিল আমার কাছে গোয়েন্দা কার্যালয় থেকে সবশেষ খবর। রামিম। সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার প্রসঙ্গে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল, ছিলেন মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে। শফিক রেহমানকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। শফিক রেহমানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বানও জানান তিনি। জনাব শফিক রহমান যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক, তাকে এইভাবে সাদা পুলিশের লোক দিয়ে তুলে নিয়ে যাওয়া, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, এটাই প্রমাণ করে যে এই দেশে এখন কোনো গণতন্ত্র নেই। আমরা অবিলম্বে তাকে মুক্ত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করবার আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের ব্যর্থতা ঢাকতেই শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। দাম্ভিক কূটতার্কিক প্রধানমন্ত্রী এখন অকপট সত্যভাষী গুণীজনদের নির্মূলের মহাপরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন, যার নির্মম শিকার হলেন বলিষ্ঠ কলামিস্ট শফিক রহমান। প্রধানমন্ত্রী কোথাও তিনি কোনো সামাল দিতে পারছেন না। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কোনো নিরাপত্তা নেই। তার এই ভয়ঙ্কর ব্যর্থতা ঢাকার জন্যই তিনি দেশের একজন গুণী মানুষকে তিনি গ্রেপ্তার করে তার ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছেন। নির্বাচনের আগে সরকার পতন আন্দোলনে ভূমিকা রাখা নেতাকর্মীদেরকেই নতুন কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেই মনে করছেন বিএনপি নেতারা। অন্যদিকে সম্প্রতি ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিতেও অযোগ্য ও সুবিধাবাদীদেরকে ঠাঁই দেয়া হয়নি বলে দাবি আওয়ামী লীগ নেতাদের। উভয় দলই মনে করছে নতুন কমিটি দলের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনবে। তাসিন আজিজের প্রতিবেদন। গত 19 মার্চ বিএনপির কাউন্সিলের পর 9 এপ্রিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির 7 জন যুগ্ম মহাসচিব ও 9 জন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়। অন্যদিকে 10 এপ্রিল ঘোষণা করা হয় ঢাকা মহানগর আওয়ামী লীগের 3 বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা কমিটি সহ সকল ওয়ার্ড ও থানা কমিটি। উভয় দলের কমিটিতেই স্থান পেয়েছেন উদীয়মান তরুণ নেতাকর্মীরা, যা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকের মাঝে। অনেকে মনে করছেন যারা অতীতে ছিলেন তাদের নাম নেই কেন। তাদের আশ্বস্ত করতে পারি যে যারা ভালো কাজ করেছেন তারা অবশ্যই দলের আরেক ধাপ উপরের নেতৃত্বে চলে যাবেন। যারা বাদ পড়েছে তারা অযোগ্য এটা আমি বলবো না, যারা নির্বাচিত হয়েছে তারা নিঃসন্দেহে যোগ্য। আওয়ামী লীগ নেতারা মনে করেন সকল ত্যাগী নেতাদের স্থান দেওয়া সম্ভব নয় নতুন কমিটিতে। যারা কমিটিতে যাওয়ার যোগ্য তারা অনেকেই বাদ পড়বে, কারণ এটার কোনো উপায় নেই। সব যোগ্যরে তো আর আপনি এই যে 67 জনের কমিটিকে 71 জনের কমিটিতে তো আপনি সবাইকে প্রোভাইড করতে পারবেন না। নতুন এই কমিটি তৃণমূল কর্মীদের মাঝে চাঙ্গা ভাব ফিরিয়ে আনবে বলে দাবি এ নেতাদের। নেত্রী অত্যন্ত বিচক্ষণতার সাথে এই কমিটিগুলি গঠন করেছেন, যারা দলের জন্য কাজ করতে পারবেন, আন্দোলনে সক্রিয় ভূমিকা নিতে পারবেন। লেট দেম ডু। যদি একটা বৃহত্তর কমিটি পেরে থাকে সারা মহানগর নিয়ে, তা এখন তার একটু ছোট হলো, পারবে না কেন? এবং সকলেই অভিজ্ঞ। উভয় দলেই নবীন প্রবীণের সমন্বয়ে নতুন নেতৃত্ব দলে নতুন গতিশীলতা সঞ্চার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এ নেতারা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। নানা অনিশ্চয়তার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। নির্ধারিত সময়েই এই কেন্দ্র থেকে উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এই কেন্দ্রটি চালু হলে স্বল্প মূল্যে মিলবে বিদ্যুৎ। কেন্দ্রটির শীর্ষ পদগুলোর জন্য দেশীয়দের যোগ্য করে গড়ে তোলার পর্যাপ্ত সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাবনার রূপপুর প্রকল্প এলাকা থেকে ফিরে আশরাফুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন দেবাশিস রায়। বাংলাদেশ স্বাধীন হবারও 10 বছর আগে রূপপুরের এই মাটিতেই স্থাপন করার কথা ছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু পাকিস্তানি শাসকদের কূটকৌশল সেটি বাস্তবায়িত হতে দেয়নি। অবশেষে দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার পর রূপপুরে গড়ে উঠছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়িত হবে দুভাগে। প্রথম ভাগ প্রস্তুতি এবং দ্বিতীয় ভাগে নির্মিত হবে বিদ্যুৎ উৎপাদনের মূল প্ল্যান্ট। দুটি ইউনিটে সেখান থেকে উৎপাদন হবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। ব্যবহৃত হবে 5 স্তরের নিরাপত্তা সম্বলিত তৃতীয় প্রজন্মের VVER 1200 টাইপের রিঅ্যাক্টর। চলতি মাসের প্রথম ভাগে প্রকল্পটি পরিদর্শন শেষে কর্তৃপক্ষ জানিয়েছে নির্ধারিত সময়েই বিদ্যুৎ মিলবে এই কেন্দ্র থেকে। চুক্তির নির্দিষ্ট শিডিউলের মধ্যে আমাদের কার্যক্রম আছে। এই পায়োনিয়ার বেস, কনস্ট্রাকশন অ্যাসেম্বলি বেস 1 যেখানে আমরা দাঁড়িয়েছি এবং ইন্ডাস্ট্রিয়াল বেস যেখানে রিঅ্যাক্টর বিল্ডিং পড়বে তারই প্রিপারেশনের কাজ আগামী মাস থেকে চলবে। এই যে ফেসিলিটিস হওয়ার কথা সবগুলি 2016-র মধ্যে সমাপ্ত হবে। এদিকে রুশ ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাটম স্ট্রয় এক্সপোর্টের কর্মকর্তারা বলছেন প্রকল্পটিকে নিরাপদ ও পরিবেশগত ঝুঁকিমুক্ত রাখার সব শর্ত পূরণ করেই কাজ এগোচ্ছে। নিরাপত্তা বিধানের সব নির্দেশনা মেনেই প্রকল্প এগিয়ে নিচ্ছি আমরা। আশা করছি নির্দিষ্ট সময়ে উৎপাদন সম্ভব। তবে বিশেষজ্ঞরা বলছেন বৃহৎ এই প্রকল্পের শীর্ষ পদগুলোতে দেশীয় কর্মীরা যেন শিগগিরই কাজ করার সুযোগ পায় সেটি নিশ্চিত করতে হবে। ভৌগোলিকভাবে কিন্তু আমরা চারিদিক দিয়ে নিউক্লিয়ার পাওয়ার দ্বারা বেষ্টিত। আমাদের এটা যত তাড়াতাড়ি যেতে পারি এবং এটা চর্চা করতে পারি ততই আমাদের জন্য এটা মঙ্গল। বেশি সংখ্যায় যদি বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করি তাহলে আরো অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবে, আমাদের কর্মসংস্থানের একটা বিশেষ সুযোগ আসবে। 1,01,200 কোটি টাকা ব্যয়ের বৃহৎ এই প্রকল্পের মূল নির্মাণ কাজ 2017 সালের আগস্ট মাসে শুরু হবার কথা রয়েছে। প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে বাংলাদেশে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা যেমন নিশ্চিত হবে, তেমনি দেশ পৌঁছে যাবে সক্ষমতার এক নতুন কাতারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঈশ্বরদী, পাবনা। সময় সংবাদ আরো থাকছে। ব্লক সরে যাওয়ায় হুমকির মুখে বরগুনার বেতাগী পৌর শহর। বেশ কিছু সড়ক ও ভবন নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা। তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের ঘিওর ও শিবালয় উপজেলার 14টি ইউনিয়নের প্রার্থীরা। বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান ও হাট বাজারে সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররাও। ঘিওর ও শিবালয় উপজেলার মোট 14টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 61 জন, সাধারণ সদস্য পদে 492 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 148 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, এই মুহূর্তে মানিকগঞ্জের মহাদেবপুর এলাকায় আছেন আমাদের রিপোর্টার শাতিলা শারমিন। সেখানকার নির্বাচনের প্রচারণার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, আমি যে দাঁড়িয়ে আছি শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন পরিষদে, এবং এই ইউনিয়ন পরিষদের পিছনে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে অসংখ্য পোস্টার এবং প্রচারণার যে আমেজটা, এই ভর দুপুর বেলাও কিন্তু সে আমেজটা রয়েছে। হ্যাঁ, একটু ভাটা পড়েছে, কারণ এখন গরম হওয়ার কারণে এই সময়টা কিন্তু আসলে রাস্তায় ওইভাবে আমি মানুষজনকে কম দেখতে পেয়েছি। আসুন শুনি যে এই গরমের মধ্যে যে প্রচারণা চলছে, সেই প্রচারণায় আসলে এই এলাকার জনগণ তাদের কি ধরনের দাবি রয়েছে এবং তারা আসলে কি ধরনের আসলে প্রার্থীদের কাছ থেকে কি ধরনের প্রত্যাশা, কি ধরনের আশা করছেন। আমরা একটু জানতে চাইবো যে আসলে এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, আপনাদের এলাকার সবচেয়ে বড় সমস্যাগুলো কি এবং হচ্ছে প্রার্থীরা কি আসছেন আপনাদের কাছে? বড় সমস্যা শুধু আমার রাস্তা সমস্যা। মানুষ প্রতিদিন 5,000 লোক চলে এই রাস্তার জন্য সমস্যা মাগো।
ধন্যবাদ আপনাকে। আসলে শুধুমাত্র হচ্ছে প্রচার প্রচারণাটা কিন্তু গ্রাম কিংবা সীমাবদ্ধ নেই, এটা কিন্তু এখন ছড়িয়ে পড়েছে হচ্ছে যেমন দোকান, হাটে এবং হচ্ছে বাজারে প্রচারণা চলছে। সেই প্রচারণাটা কিন্তু এখন কিন্তু ঘর পর্যায়ে চলছে। দেখতে পাচ্ছেন যে এই গরমের মধ্যেও কিন্তু চেয়ারম্যান প্রার্থীরা কিংবা মেম্বার যারা আছেন সেই প্রার্থীরা কিন্তু আসলে এখানে কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং এই প্রচারণাটা হচ্ছে অতি দ্রুততার সাথে চলছে। যতগুলো এলাকা আসলে শেষ করা যায়, যত ভোটারের সাথে দেখা করা যায়, অনেকটা এই ধরনের একটা প্রতিযোগিতা আসলে প্রার্থীদের মধ্যে কাজ করছে এবং বিএনপি আওয়ামী লীগ মিলিয়েই প্রার্থীদের প্রচারণাটা কিন্তু রয়েছে। এর মধ্যেই কিন্তু বিএনপি প্রার্থীদের একটি অভিযোগ রয়েছে যে তাদের বিভিন্ন ক্ষেত্রে আসলে বাধা দেওয়া হচ্ছে কিংবা তাদের প্রচারণা অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু তারাও কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এই যে ঘরে ঘরে যাওয়া, ঘরে ঘরে গিয়ে যে হচ্ছে প্রচারণা চালানো, এটিও কিন্তু হচ্ছে বেশ এখানকার এই যে মহাদেবপুর ইউনিয়ন পরিষদে কিন্তু এটা বেশ দেখতে পাচ্ছি যে এখানে প্রচারণাটা আসলে ঘর ঘর পর্যন্ত চলছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যদি একটু জানাই তাহলে এই মহাদেবপুর ইউনিয়ন পরিষদের ভোটার সংখ্যা রয়েছে 18,662 জন। চেয়ারম্যান রয়েছেন এখানে 6 জন, নারী রয়েছেন 3 জন এবং 9 জন এবং সাধারণ সদস্য রয়েছেন 34 জন। এই প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণার যে অংশ রয়েছে সেটি কিন্তু চালাচ্ছেন। আর হচ্ছে শিবালয় উপজেলার 7টি ইউনিয়নে আসলে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনগুলো কিন্তু নির্বাচনের চেয়ারম্যান পদে রয়েছে 31 জন প্রার্থী, সংরক্ষিত নারী আসনে আছেন 81 জন, সাধারণ পদে রয়েছেন 283 জন এবং মোট ভোটার এখানে প্রায় 1,30,462 জন। এবং 23 তারিখের যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের কাছে সৎ, যোগ্য নির্বাচিত প্রার্থী তারা নির্বাচন করবেন এবং যাদেরকে তারা আসলে মনে করবেন যোগ্য প্রার্থী হিসেবে তাদেরকে নির্বাচিত করবেন। এই ছিল মোটামুটি মহাদেবপুর ইউনিয়ন পরিষদ থেকে সর্বশেষ নির্বাচনী প্রচারণার তথ্য। দুপুরে তপ্ত রোদ আর প্রচন্ড গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মানিকগঞ্জের মহাদেবপুর এলাকা থেকে ইউপি নির্বাচনের প্রচারের খবর জানাচ্ছিলেন রিপোর্টার সাতিলা শারমিন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভিসা দেওয়ার পরিমাণ সীমিত করার পাশাপাশি নানা জটিলতায় চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে। গত 5 বছরে এই অঞ্চলে জনশক্তি রপ্তানি অর্ধেকে নেমে এসেছে। 2011 সালে এখান থেকে 73,000 কর্মী কাজ করতে বিদেশে গেলেও গত বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 31,000-এ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2011 সালে শুধুমাত্র চট্টগ্রাম থেকেই কাজের ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো কর্মীর সংখ্যা ছিল 73,000। এরপর পর্যায়ক্রমে এই সংখ্যা কমছে 2012 সালে 70,000, 2013 সালে 34,000, 2014 সালে 27,000 এবং 2015 সালে 31,000 শ্রমিক কাজের ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গেছে। দুবাইতে আমাদের কর্মী যাওয়ার প্রক্রিয়া সীমিত থাকায় সেজন্য আমরা এই 2011 সালের পরে কিছুটা কর্মী এখানে কম যাচ্ছে। আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ রেখেছে আর অন্যান্য দেশ ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। 2011 সালে আরব আমিরাতে চট্টগ্রাম থেকে 33,000 শ্রমিক পাঠানো হলো, গত বছর তা ছিল মাত্র 640 জন। একইভাবে ওমানে 2011 সালে 32,000 শ্রমিক পাঠানো গেল, গত বছর তা 15,000-এ নেমে এসেছে। কূটনীতিক সম্পর্ক জোরদার না হলে জনশক্তি রপ্তানির পরিমাণ আরো কমবে বলে আশঙ্কা এই আটাপ নেতার। সরকারের সাথে যদি ওই দেশের আমাদের মিডল ইস্টের সম্পর্ক ভালো থাকে বা কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে পারে, আমার বিশ্বাস পার্শ্ববর্তী যে দেশ থেকে তারা জনশক্তি রপ্তানি করে বাংলাদেশ থেকে তারা নিতে আগ্রহীটা বেশি। কি অদৃশ্য কারণে হচ্ছে তাই না। এক্ষেত্রে রেমিটেন্সের পরিমাণ বাড়াতে জনশক্তি রপ্তানি বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। জনশক্তি যতই বিদেশে যাবে ততই আমাদের দেশের রেভিনিউ আসবে, ফরেন রেভিনিউ আসবে, দেশের মানুষ ততই উন্নয়ন হবে। এই জায়গা থেকে আমরা বলেছি, আমরা প্রস্তাব করেছি যাতে যত বেশি বিদেশের লোক নেওয়া যায় সেই কাজটা যাতে হয়। তবে 2011 সালে চট্টগ্রাম থেকে 122 জন নারী শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজের সন্ধানে গেল, গত বছর তা বেড়ে 1,411 জন এসে দাঁড়িয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, উন্নয়নের ছোঁয়া বঞ্চিত বগুড়ার সান্তাহার রেলওয়ে জাংশন। বেড়েছে মাদকসেবী ও পকেটমারদের দৌরাত্ম্য। কর্তৃপক্ষের উদ্যোগের অভাবই দায়ী বলছেন স্টেশন মাস্টার।
নদী ভাঙন বন্ধে দেয়া ব্লক ধসে পড়ায় হুমকির মুখে পড়েছে বরগুনার বেতাগী পৌর শহর। ব্লক সরে যাওয়ায় বিষখালী নদীর স্রোতে আবারও ভাঙন শুরু হয়েছে নদীর পাড়ে। নদী পাড়ের মানুষেরা বলছেন, এই মুহূর্তে ব্যবস্থা না নিলে আগামী বর্ষা মৌসুমে নদীগর্ভে বিলীন হবে বেশ কিছু সড়ক ও বেতাগী উপজেলা পরিষদ ভবন। বরগুনা থেকে এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2011 সালে বিষখালী নদীর ভাঙন থেকে বেতাগী পৌর শহরকে রক্ষায় নদী পাড়ে ব্লক ফেলে পানি উন্নয়ন বোর্ড। গত 5 বছর এই ব্লক নদী ভাঙন থেকে রক্ষা করেছে বেতাগীবাসীকে। কিন্তু গত বর্ষা মৌসুমে নদীতে পানির চাপ বাড়ার সাথে সাথে তীব্র স্রোতে ব্লক ধসে পড়ে হাসপাতাল, লঞ্চঘাট ও খাদ্যগুদাম এলাকায়। ইতিমধ্যে হাসপাতাল ও লঞ্চঘাট এলাকায় শুধু ব্লক নয়, বেতাগী বাজারের বেশ কিছু দোকানও নদীগর্ভে চলে গেছে। অনেকেই বাঁশ ও কাঠের বেড়া তৈরি করে চেষ্টা করছেন ভাঙন প্রতিরোধের। এলাকাবাসীর আশঙ্কায় এই মুহূর্তে ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে নদী ভাঙনের কবলে পড়বে বেতাগী। বড় কামনের যে জায়গায় নাই সে জায়গায় ভাঙ্গে বেশি ঢুকে গেছে, আর যেখান থেকে অল্প স্বল্প আছে হ্যাঁ ভাঙ্গে নিচের দিক চলে যাইতে আছে। এইরকম যদি ভাঙ্গে যায় তাহলে বাজার ঘাট বিলীন হয়ে যাবে। আমাকে বাড়ি ঘাট ভাঙ্গে নদীতে যাইতেছে, আমাকে তো থাকতে অসুবিধা হইবে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই জায়গায় ক্রস সেকশন সংগ্রহ করতেছি, করে ডিজাইন ডাটা পাঠায় অস্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য প্রস্তাব দেব আমরা। এটাকে বেতাগী পৌরসভা, বেতাগী উপজেলাকে রক্ষা করা হবে। এটা ইনশাল্লাহ নদী ভাঙনের শিকার হবে না। পানি উন্নয়ন বোর্ড জানায়, এই মুহূর্তে অস্থায়ী প্রতিরক্ষা কাজে প্রায় 20 লক্ষ ও স্থায়ী প্রতিরক্ষা কাজে প্রায় 1 কোটি টাকা দরকার। সময় সংবাদ, বরগুনা। সিলেট নার্সিং কলেজের ছাত্রী হোটেলে ফাটল দেখা দিয়েছে। ছাত্রীদের হোস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। ধন্যবাদ রামিম। আসলে আপনি যেমনটি বলছিলেন যে সিলেট নার্সিং কলেজের যে মেয়েদের যে হোস্টেলটি রয়েছে, আসলে এই হোস্টেলে হচ্ছে 200 শিক্ষার্থী থাকার মতো ব্যবস্থা আছে, কিন্তু এই জায়গায় থাকে হচ্ছে 375 জন শিক্ষার্থী। এবং গত 13 তারিখ যখন ভূমিকম্প হয় তারপর থেকে মূলত এখানে ফাটল দেখা দেয় এবং প্রতিনিয়তই ফাটলের যে আকার সেটি বাড়ছে। এবং আমরা এখানে এসেছি সকালে, এবং সকালে এসে যেমনটি দেখেছি যে আমাদের চোখের সামনেও বেশ কয়েকটি ফাটলের সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে যে দেয়ালগুলো ধসে পড়ছে। তো এই অবস্থার পর থেকে আসলে এখানে যে হলে যে মেয়েরা যারা থাকে তাদের মধ্যে একটি আতঙ্ক দেখা দিয়েছে। তারা আসলে তারা দৌড়ে তারা কেউ নিচে নেমে যাচ্ছে। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সবাই এখন চলে যাচ্ছে এই হল ছেড়ে। এবং কিছুক্ষণ আগে এই হলের এই কলেজের যিনি প্রিন্সিপাল শিল্পী চক্রবর্তী, তিনি এসে গেছেন এবং তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি এখন এই মুহূর্তে নির্দেশনা দিয়েছেন যে মেয়েরা যাতে এই হল ছেড়ে চলে যায় এবং যাদের এখন কলেজে বর্তমানে পরীক্ষা চলছে এবং যাদের পরীক্ষা আছে তারা শুধু থাকবে এবং বাকিরা যাতে হল ছেড়ে চলে যায়। আমি কথা বলবো একজনের সাথে, আসলে কি অবস্থা এখন এই হলে? আসলে গত 13 তারিখে ঘটে যাওয়া ঘটনার পরে অল্প কিছু ফাটল ছিল, তো আমরা সেটা লক্ষ্য করিনি। আমাদের পিডিবি ইঞ্জিনিয়ার সাহেবও বলে গেছেন আমাদের অবস্থা ভালো, কিন্তু দেখা গেছে আজকে ঝড়ের পর থেকে ওটু ফাটলগুলো বড় হয়ে গেছে। অনেক জায়গা থেকে ধসে পড়তেছে সিমেন্টের টুকরা টুকরা, আপনারা নিজেও দেখতে পাচ্ছেন। এখন বর্তমান অবস্থা হলো আমাদের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে এবং বিভিন্ন আমাদের কয়েকটা খালি কোয়ার্টার ছিল, এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। আর আতঙ্কগ্রস্ত বলতে আমাদের ফাইনাল পরীক্ষা চলতেছে, এখন আপনারা নিজে দেখতে পাচ্ছেন অবস্থাটা কিরকম। এখন আমরা কোন দিকে যাব, কি করব না করব আমরা আসলে বুঝতে পারতেছি না। আমি আপনি যেমনটি শুনছিলেন যে আসলে মেয়েরা প্রত্যেকে আতঙ্কগ্রস্ত এবং আপনারা এখন আমি আপনাদেরকে কিছুটা দেখাবো। আমি এই হোস্টেলের একেবারে নিচে আছি এবং এই নিচের তলার যে ফ্লোর যেটি রয়েছে তার পুরোপুরি ফ্লোরটাই আসলে ফেটে গেছে এবং এখানের যে গ্রিল যেগুলো রয়েছে সেগুলো আসলে বাঁকা হয়ে গেছে এবং প্রতিনিয়তই এই বিল্ডিংটা নাকি নিচের দিকে যাচ্ছে এমনটি বলেছেন যে এখানের যারা শিক্ষার্থী আছেন তারা। তো এখানে যে অধ্যক্ষ যিনি রয়েছেন তিনি বলেছেন যেহেতু পরীক্ষা চলছে এবং যাদের পরীক্ষা আছে তারা শুধু কলেজে থাকবে এবং তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এই কলেজে। এবং যে তৃতীয় বা চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী রয়েছেন তাদের বাসা বাড়িতেও থাকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যাদের পরীক্ষা নেই তাদেরকে বলা হয়েছে যে এই কলেজ ছেড়ে যাতে তাদের বাড়িতে চলে যায় এমনটি নির্দেশনা তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং অধ্যক্ষ একটি আহ্বান জানিয়েছেন যে এই হোস্টেলটা যাতে দ্রুত আসলে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং মেয়েদেরকে যাতে নিরাপত্তা দেওয়া যায় এর জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি আবেদন জানিয়েছেন। রামিম। নার্সিং কলেজ হোস্টেলের ফাটলের ঘটনায় সেখান থেকে ছাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে অন্য স্থানে, সেখানকার খবরই জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। দেশের প্রাচীনতম রেলওয়ে জংশনগুলোর একটি বগুড়ার সান্তাহার। শতবর্ষ পুরনো এই রেল স্টেশনটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। বর্ষায় বৃষ্টির পানি আর গ্রীষ্মে প্রখর রোদ
ও ভ্যাপসা গরমে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খাবার পানির সংকটের পাশাপাশি যাত্রীদের ওয়েটিং রুমেও দীর্ঘদিন ধরে বন্ধ। অনেকের অভিযোগ রয়েছে মাদকসেবী ও পকেটমারদের দৌরাত্ম্য। অবশ্য সমস্যার কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্যোগের অভাবকে দায়ী করলেন স্টেশন মাস্টার। রবিউল ইসলামের ছবি নিয়ে মাজিদুর রহমানের রিপোর্ট। উন্নত যাতায়াতের কথা চিন্তা করে তৎকালীন ব্রিটিশ সরকার 1900 সালে বগুড়ার সান্তাহারে রেলওয়ে জংশন নির্মাণ করে। প্রতিদিনই এই জংশন দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে 30টি ট্রেনে প্রায় 5000 যাত্রী। এছাড়া 6টি ট্রেনে পরিবহন হয় পণ্য সামগ্রী। বিপুল পরিমাণ যাত্রীরা জংশন ব্যবহার করলেও এখানে নেই যাত্রীদের ন্যূনতম সেবা। ফ্যান আছে কিন্তু ফ্যান ঘোরার ব্যবস্থা নাই। মেয়েদের বসার কোনো ওয়েটিং রুম আছে কিন্তু ওয়েটিং রুমের পরিবেশ খুবই খারাপ। পুরো স্টেশনটা এরকম পানি পড়ে। টয়লেটে একটা প্রথম শ্রেণীর আছে, সেটা পয়সার বিনিময়ে তাদেরকে ওখানে ঢুকতে হয়। যাত্রীরা রেলওয়ে স্টেশনে মাদকসেবী, পকেটমার ও চোরাকারবারিদের দৌরাত্ম্যের কথা বললেও রেলওয়ে নিরাপত্তা পুলিশ বলছে এ ব্যাপারে তারা তৎপর রয়েছেন। নিয়মিত অভিযান চালায়। আমাদের রেলওয়ে এলাকায় কোনো মাদক ব্যবসা, পকেটমার, চোরাচালান এই সমস্ত নাই বললে চলে। তারপরও যে দুই একটি টুকটাক ঘটে সঙ্গে সঙ্গে আমরা সেটা আইনগত ব্যবস্থা নেই। জংশনে নানা সমস্যার কথা স্বীকার করে স্টেশন মাস্টার জানালেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পরেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাউন্ডারি ওয়াল না থাকার জন্য বিভিন্ন ভাসমান লোকজন আনাগোনাটা একটু বেড়ে গেছে। ফ্যানগুলো হয়ে গেছে, যে পদ আছে সেই পদের অনুকূলে যে টিসি থাকা সেগুলোও নাই। আমাদেরকে বলা হয়েছে যে এই টেন্ডার হয়ে গেছে, রিসেন্টলি করব। এই রিসেন্টলি করব, কিন্তু এই রিসেন্টলি হচ্ছে এখনো পর্যন্ত হয়নি। এই ঘাটতিগুলো যদি পরিপূর্ণতা পায় তাহলে হয়তো বা আমরা আর একটু সেবা দিতে পারবো। সান্তাহার রেলওয়ে জংশনে কর্মরত 8টি বিভাগের মধ্যে শুধুমাত্র ট্রাফিক ও পরিবহন বিভাগে 117টি পদের বিপরীতে এখানে রয়েছে 46 জন। গত 2015 সালে এই রেল জংশন থেকে রাজস্ব আয় হয়েছে 6 কোটি 99 লাখ টাকা। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। মাত্র একদিনের ব্যবধানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহর। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.3। এখন পর্যন্ত অন্তত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর আহত 4 শতাধিক। প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করে কর্তৃপক্ষ। দফায় দফায় ভূমিকম্পে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন কুমামোতো শহরের বাসিন্দারা। ভূমিকম্পের পরপরই বিচ্ছিন্ন হয়ে গেছে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ। নিকটবর্তী একটি গ্রামের বাঁধ ভেঙে পড়ায় সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার সব বাসিন্দাকে। ভূমিকম্পে স্কুল ঘর ও আমাদের জিমনেশিয়াম ভবন ধসে গেছে, তাই গত মধ্যরাত থেকে এই মাঠেই বসে আছি। আগের দিনের চেয়ে এই ভূকম্পনের মাত্রা ছিল তীব্র। স্থানীয় সময় রাত 1টা 25 মিনিটে 7.3 মাত্রার ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। তবে পরে তা তুলেও নেওয়া হয়। ওই এলাকায় অবস্থিত 3টি পরমাণু কেন্দ্র অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন এই ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর সরকারি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতায় সর্বোচ্চ শক্তি নিয়োগের নির্দেশ দেন তিনি। সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে জোর দিচ্ছি আমরা। এক্ষেত্রে উদ্ধার কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জনসাধারণকে যতটা সম্ভব যথাযথ তথ্য দ্রুততার সঙ্গে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। গেল বৃহস্পতিবার একই শহরে 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত হন কমপক্ষে 9 জন, আহত হন সহস্রাধিক। ভূমিকম্প আতঙ্কে ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন এই এলাকার অন্তত 4000 বাসিন্দা। জাহিদুর রহমান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পল্টন থানার রাষ্ট্রদ্রোহ মামলায় সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার। সরকারের ব্যর্থতা ঢাকতেই তাকে গ্রেফতার করা হয়েছে দাবি বিএনপির। আওয়ামী লীগ ও বিএনপির নবগঠিত কমিটিতে তরুণ নেতাকর্মীরা স্থান পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া। অভ্যন্তরীণ কাজে গতি ফিরবে প্রত্যাশা উভয় পক্ষের। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। শীর্ষ পদের জন্য দেশীয়দের যোগ্য করে গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। ভিসা না পাওয়া সহ নানা জটিলতায় চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানিতে ধস। 5 বছরে নেমে এসেছে অর্ধেকে। রেমিটেন্স বাড়াতে জনশক্তি রপ্তানির বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। এবং একদিনের ব্যবধানে জাপানের দক্ষিণাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্পে নিহত 19, আহত 4 শতাধিক। সুনামি সতর্কতা প্রত্যাহার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া
এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS স্টার SSN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বর। সঙ্গে থাকুন সময়।